ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটিভি ইউএস এর বিশেষ আয়োজন ঈদ স্পেশাল গুণীজন আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। অনুষ্ঠানের নাম যেহেতু গুণীজন আড্ডা, বুঝতেই পারছেন আমি গুণীজনদের সঙ্গে আজকে বসেছি। গুণীজনদের ঈদের যে স্মৃতি এবং তাদের যে জীবনযাপন সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন দর্শক, শুরুতে পরিচয় হয়ে নেই আমাদের আজকের গুণীজনদের সঙ্গে। আমার ভাই আছেন জনপ্রিয় কথা সাহিত্যিক এবং সাংবাদিক ইমদাদুল হক মিলন। মিলন ভাই, আপনাকে ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক। এবং এটিভি ইউএস এর স্টুডিওতে আপনাকে স্বাগত। তোমাদেরকে ধন্যবাদ যে আমাকে এখানে স্বাগত জানিয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমার ভাই আছেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান। আমি আপনার পরিচয় দিতে গেলে শুরুতে দিব হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তারপরে একটু ছোট্ট করে বলবো অভিনেতা। আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। যেটা আসলে আপনারা কমফোর্ট ফিল করেন পরিচয় দিতে, একজন কাজের লোক হিসেবে দিলে আরো ভালো, কারণ আমি কাজ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। সাচ্চু ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। যাই হোক, আমরা তিনজন গুণীজনকে পেয়েছি এবং তিনজন গুণীজনের কাছ থেকে আমি আমার নিজের কিছু অনুভূতি আদায় করে নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমি যাচ্ছি ইমদাদুল হক মিলন, আপনার কাছে। আমি আমার জীবনের এই পর্যন্ত এসে ছোট থেকে যে বড় হয়েছি, আমার প্রত্যেকটা ঘটনার সঙ্গে, প্রত্যেকটা স্মৃতির সঙ্গে একটা বিশেষ ঘ্রাণ জড়িত। আমি যদি নিউ ইয়র্কের বাস্তবতার কথা বলি, আমেরিকা যখন আমি প্রথম আসার পর এখানে আমি কেমন যেন একটু ঘ্রাণ পেয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্মৃতির সঙ্গে, ভালো ভালো মুহূর্তের সঙ্গে কিছু একটা ঘ্রাণ জড়িত। আপনাকে কি এরকম কোনো ঘ্রাণ তাড়িত করে কিনা, এবং ঈদের বিশেষ কোনো ঘ্রাণ আপনার জীবনে আছে কিনা? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ বাপি। তুমি যে অনুভূতির কথা বললে, ঘ্রাণের কথা বললে, সুগন্ধের কথা বললে, আমাদের জীবনের আনন্দ বেদনা প্রতিটি বিষয়ের সঙ্গে কিন্তু গন্ধ জড়িত, ঘ্রাণ জড়িত। তুমি দেখবে যে তুমি হঠাৎ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোথাও থেকে একটা গন্ধ আসবে, তুমি ঠিক জানো না কোত্থেকে আসে, কিন্তু সেই গন্ধের সঙ্গে তুমি হয়তো তোমার ছেলেবেলার কোনো ফেলে আসা একটা গন্ধের যোগাযোগ খুঁজে পেলে। এটা হবেই। মানুষের প্রত্যেকটা জায়গার সঙ্গে, জীবনযাপনের প্রতিটি অংশের সঙ্গে, প্রতিটি পোশাকের সঙ্গে, প্রতিটি পদক্ষেপের সঙ্গে সুঘ্রাণ বা ঘ্রাণ জড়িত, এবং ঘ্রাণ মানুষকে তাড়িত করে। তুমি দেখবে যে হঠাৎ তুমি খেতে বসেছো, এখানে আকাশ ভাই আছেন, সাচ্চু আছে, ওদেরও ঠিক একই অনুভূতি হবে। তুমি খেতে বসেছো, হয়তো মুরগি রান্না করা হয়েছে, তুমি মুরগি ঝোল দিয়ে খেতে বসেছো, হঠাৎ তোমার মনে পড়বে যে আমি যখন গ্রামে ছিলাম আমার মা একটা মুরগি রান্না করেছেন, সেই গন্ধটার সঙ্গে কোথায় ছিল এই গন্ধটা জুড়ে, এবং সেই মায়ের সেই মুরগির ঘ্রাণটা মনে হয় এখন আর আবার পাওয়া হয় না। পাও না, কিন্তু তোমার স্মৃতির মধ্যে আছে। তুমি যদি ভাবো যে আমি ওই দিনে ওরকম ঈদের সকালবেলায় মা গরুর মাংস রান্না করেছেন, মা গরুর মাংস রান্না করে রেখেছেন, তো সেই বিকেলবেলা তুমি গরুর মাংসটা খেলে, তারপর বহুদিন পর্যন্ত এই গন্ধটা তোমাকে তাড়িত করবে। এর কারণটা হচ্ছে যে জীবনের আনন্দ বেদনা ভালো লাগা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে একটা সুগন্ধ বা ঘ্রাণ জড়িত। তো ঈদের যদি কথা বলতে হয় ছোটবেলার, হ্যাঁ, আমার যেটা প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে যে আমি তো গ্রামে থাকতাম আমার নানির কাছে। আমি বহুবার বলেছি যে আমরা অনেকগুলো ভাই বোন, আমাকে নানির কাছে রেখে দেওয়া হয়েছিল। মা একা প্রতিপালন করতে পারেন না, তো মা সবাইকে নিয়ে ঢাকা থাকেন, বাবা ঢাকায় থাকেন, আমি থাকি আমার নানির কাছে। তো ঈদের আগে আব্বা ছুটি পেয়েছেন, সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে করবে, আমার জন্য, মানে সবার জন্যই জামা কাপড় কেনা হয়েছে। আমরা জানি যে আজকে বিকেলবেলা ওই লঞ্চটা এসে মাওয়ার ঘাটে থাকবে, যেখানটা এখন পদ্মা সেতু, ওই জায়গাটাই ছিল আমাদের ঘাট। ওর আগের গ্রামটাই আমার নানা বাড়ির গ্রাম। তো দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির কাজের লোকটা বা আশপাশের বাড়ির আরও দু একজন পুরুষ মানুষ, তাদের সঙ্গে আমি যাচ্ছি আমার বাবা মা আমার পরিবারকে রিসিভ করার জন্য। সে অনেকটা দূর, ধরো 1 মাইল 1.5 মাইল, তখন তার কিলোমিটার হিসাব ছিল না, এবং ছোটবেলায় এতটা পথ পাড়ি দেওয়া অনেকটা বেশি, কিন্তু উৎসাহ তো, উৎসব তো, অতটা দূর তুমি দৌড়ে দৌড়ে চলে যাও, তুমি জানোই না যে কতটা পথ পাড়ি দিয়ে। কিন্তু ওই যে যাওয়ার সময় আমার শুধু মনে হতো যে আমি একটা ঈদের সুঘ্রাণ পাচ্ছি, আমি যেন ফসলের গন্ধের মধ্যে ঈদের গন্ধটা পাচ্ছি, আমার মা বাবা যে ফিরে আসছে অন্য একটা জায়গার সুগন্ধ নিয়ে আসছে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে গন্ধটা জড়িয়ে যেত। তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রতিটি বড় উৎসব আনন্দের মধ্যে সুঘ্রাণ থাকবে, সুঘ্রাণ থাকতেই হবে। আকাশ রহমান, ঘ্রাণ নিয়ে কথা হচ্ছে, ঘ্রাণ আপনাকে কতটা তাড়িত করে? ছোটবেলার ঈদের ঘ্রাণ এখনো নাকে আসে কিনা, এবং সেটা মিস করেন কিনা? না, ঈদ তো আসলে আমরা তো এখন হয়ে গেছে যে ঈদ পাথরের মধ্যে থাকা, ঈদের আনন্দ। অফিসিয়াল যতদিন আমি এখানে জব করেছি, ঈদের দিন ছুটি ছিল না।
আর যখন আমি 2016 থেকে আমি তো বিজনেস শুরু করছি, তখন আমি প্রথম শুরু করেছি যে ঈদের দিন ছুটি মাস্ট। যত কোম্পানির যারাই কাজ করুক, আমার সব অফিসগুলোতে ঈদের দিন ছুটি থাকে। ঈদের দিনের ঘ্রাণ আর মানে আমেরিকার ঘ্রাণ আর বাংলাদেশের ঘ্রাণ, বাবা মায়ের যেটা ইমদাদুল ভাই বললেন যে কতটা পথ আপনি পাড়ি দিচ্ছেন বা দৌড়াচ্ছেন ওই ঘ্রাণের জন্য, এটা আমিও গ্রামে বড় হয়েছি। আমি ছোটবেলায় বাবা মায়ের সাথে, তারপরে বগুড়াতে পড়াশোনা করেছি, তখন বাবা মাকে মিস করেছি। মা যে রান্না করতেন ঈদের দিন, আরো দুইটা আমরা আসলে তখন কাজের মহিলা বলতাম না, খালামা বলতাম। তো ওনারা কন্টিনিউ রান্না করতেন ঈদের সকালবেলা, শেষ রাত্রি থেকে রান্না হচ্ছে, ফজরের শেষ হওয়ার পর থেকে আমরা নামাজ পড়ে এসে খাওয়া শুরু করতাম। ওই পায়েসের একটা গন্ধ থাকতো, গুড় দিয়ে যে রান্না করতো, পাটারি গুড় বলতো। এখনো এটা অনেক মানে ইমাজিন করতে পারেন আপনি যে ওই পায়েসটার উপর একটা লেয়ার পড়ে যেত। চমৎকার। ওই লেয়ারটার যে গন্ধ, গুড়ের গন্ধ, চিনি ওরকম না, বাট প্রত্যেকটা খিচুড়ি রান্না করতেন, খিচুড়িতে ধোয়া উঠতো। আমি সাচ্চু ভাই, আমি আরেকটা প্রশ্ন এখানে আমার কেন জন্য জানতে ইচ্ছা করছে, এই যে পায়েসের লেয়ারটা, কত বছর পরে আপনার এই পায়েসের লেয়ারের কথা মনে পড়লো? আপনি প্রায় 26 বছর পরে, আজকে এই অনুষ্ঠান না হলে আমি পায়েসের এই লেয়ারের চিন্তাই আপনার করা হতো না? আসলেও চিন্তা করা হতো না। আপনার সেই মায়ের যে মুরগির মাংসের যে ঘ্রাণটা, সেটা আপনার কত বছর পরে? সেটা আমার মুরগি খেতে গেলেই মনে পড়ে। মুরগি খেতে গেলে মনে পড়ে। কিন্তু আকাশ ভাইয়ের ওই যে লেয়ারের ব্যাপারটা, এটা হতো কি তোমাদের সবারই মনে থাকার কথা ভাই, তুমি করে বলছো। অবশ্যই আমাদের অনেক। তো তুমি দেখবে যে গ্রামে যখন দুধ জাল দিয়ে রাখা হতো, তারপরে একটা স্বর পড়তো, সেই স্বরটা কিন্তু একটু হলদেটে হয়ে যেত। সেই স্বরের কিন্তু আলাদা গন্ধ ছিল, দুধের গন্ধ আলাদা, স্বরের গন্ধ আলাদা। বাহ, আচ্ছা, আমি আকাশ ভাই আপনাকে থামিয়ে দিয়েছি, সরি, আপনি কন্টিনিউ করেন আপনার সেই পায়েস এবং আরো যদি কিছু। পায়েস, খিচুড়ি, গরুর মাংস, যে গরু মাংসের ঘ্রাণটা এখনো আমি ওই ঘ্রাণটা, আপনি একটা জিনিস জানেন যে আমিও নিজেও রান্না করি এখন। হ্যাঁ। তো এবং ঈদে বিশেষ রান্না করেন? ঈদে রান্না করি, মাঝে মাঝে আমি রান্না করি। তো আমি চেষ্টা করি আসলে, আমার মা যেভাবে রান্না করতো, মা সময় প্রেসার কুকার ছিল না, কড়াই ছিল অনেক বড়, আমি ওইটাতে প্রেসার কুকার দিয়ে রান্না, কিন্তু ওই ঘ্রাণটার জন্য চেষ্টা করি যে কোনোভাবে ওই ঘ্রাণটা আসলে। এখন আমাদের কিন্তু ছাচ্চু ভাই ছিল হচ্ছে কাঁচা মশলা, মানে বাটা মশলা, শিলপাটায় আমাদের নিজস্ব মরিচের ক্ষেত থেকে মরিচ আসতো বা ধনে পাতা ইয়ে হতো। আর এখানে আমাদের তো বাংলাদেশে মডিফাই হয়ে কালার হয়ে এখানে আসে, আমরা এটা পাই। এবং সেই মশলার কথা বলতে গেলে আপনাকে তো সেই চুলার কথা বলতে হবে, সেই যে কাঠের লাকড়ি দিয়ে রান্না করার যে চুলার। হ্যাঁ, ওইটাই তো বলতাম। আমরা দেখতাম ওই লাকড়ি মানে অনেক উপরে ধোয়াটা, মানে ময়লাটাই সে মায়ের মুখে থাকতো, আঁচল, আমরা দৌড়া এসে দেখা যাচ্ছে ওই আঁচল দিয়ে আমরা মুখ মুছতাম, দেখা যাচ্ছে ওই কালিটাও আমাদের মুখে লাগে, কিন্তু তারপর আমরা মায়ের ওই আঁচল দিয়েই মুখ মুছতাম যেখানেই থাকি না কেন। তো আমি চলে যাই, আপনার তো অবশ্যই আবার ছাচ্চু ভাইয়ের কাছে যাবেন। তো আমি ছাচ্চু ভাইয়ের কাছে যে ঘ্রাণ, আসলে আজকের সাবজেক্টটা একটু আনকমন, মানে আপনার যে ঈদের দিনের যে আলোচনা, ঈদের পরের দিন বা ঈদ রিলেটেড যে আলোচনা, সেখানে অবশ্যই খাবারের ঘ্রাণ নিয়েই কথা হচ্ছে। তো আপনি যদি আপনার অনুভূতিটা, আসলে আপনার তো 1000 অনুভূতি, আপনি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছেন, আপনার সাথে আমার ভাগ্য হয়েছে যে বম্বে, থাইল্যান্ড, দুবাই আমরা শুটিংয়ে গিয়েছি ছাচ্চু ভাইয়ের সাথে। হ্যাঁ, অভিনয়ের প্রসঙ্গে তো অবশ্যই আমরা আসবো। ঘ্রাণটা আসলে খুবই ইন্টারেস্টিং। এটা তো আগের দিন থেকেই যেটা হয় যে নতুন কাপড় চোপড়ের ঘ্রাণ না। আমাদের সময় তো টেইলার হয়তো ইংলিশ প্যান্ট বানায় দিল বা আছে না ফুল প্যান্ট বানায় দিল, ওই প্যান্টটা লাইন ধরে দাঁড়ানো টেইলারের কাছে, সো শুকিয়ে বলে না শাসনে লাইনে দাঁড়াও। তো আর একজন, তবে একটু ধরে দেখি না প্যান্টটা, অর্ধেক সেলাই হয়েছে অর্ধেক শুকিয়ে। তো এই ঘ্রাণ থেকে শুরু করে ঈদের দিন সকালবেলা সেমাই রান্নার ঘ্রাণ, বা এই যেহেতু কোরবানির ঈদ, সো কোরবানির ছাগল গরু যেটাই হোক না কেন সেইটার বাসনা, যেটা আপনারা বলছেন, এটা অনেক ভালো। এবং তার আগে থেকে হাটের বাসনা, বিরাট হাট না, গরুর হাট। সো এই সব কিছু শব্দ, ঘ্রাণ এবং স্বাদ, এগুলোর সাথে স্মৃতির যেটি মিলন বলছেন, যে স্মৃতি খুব সংযুক্ত। আজকে 23 বছর বা 26 বছর পরে আকাশ রহমানের মনে পড়লো তার পায়েসের লেয়ার। সো এই জায়গাগুলো এত স্ট্রংলি জড়িত এইগুলোর সাথে, মানুষের এই স্নায়বিক স্মৃতির সাথে, যেটা আপনি জোর করলে অন্য কিছুতে মনে পড়বে না। আপনি যদি 10টা অন্য কিছু মনে করে হবে না। মিলের মেঝেতে শুরুতে যেটা বলছিলেন যে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কাবাবের গন্ধ করে একটা রেস্টুরেন্টের সামনে,
ওই কাবাব আপনি কত বছর আগে খেয়েছেন ওটা আপনাকে মনে করে দিবে। হয়তো আপনি একটা বান্ধবী নিয়ে যাচ্ছিলেন বা যাকে পছন্দ করেন বা বাবার সাথে যাচ্ছিলেন, ঠাস করে এটা মনে পড়বে, আপনি চিন্তাই করতে পারবেন না যে ওই স্মৃতি আপনি কখনোই হাতড়ে আনতে পারবেন না। একটা ঘ্রাণ সেই স্মৃতিকে ঘ্রাণ আপনার টেনে নিয়ে আসবে। সে 40 বছর আগের হতে পারে, 40 দিন আগের হতে পারে। সো এইটি ঘ্রাণের সম্ভব। এবং ফেস্টিভ্যালে যেটা আমরা অনুষ্ঠানের নামকরণ করেছিলাম গুণীজন আড্ডা, এখন দেখছি যে আমরা আলোচনা মানে যা করছি তাতে ঘ্রাণের আড্ডা হয়ে যাচ্ছে। না, এটা একদম সায়েন্সই বলে, এটা একদম সায়েন্সই বলে। যাক, সাচ্চু ভাই, তাহলে যেহেতু আপনার কথার মধ্যে চলে আসলো যে গরু ছাগলের হাট, তা গরু ছাগলের হাট, সাচ্চু ভাই আপনি প্রবাস জীবন যাপন করছেন, তো এখানে তার আমরা গরু ছাগলের হাটের সেই কিছুই পাচ্ছি না। তো এখানে যা পাচ্ছি বা যা করছে সেটা তো করেই যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু সে ছোটবেলার গরু ছাগলের হাট নিয়ে কিছু বলার আছে কিনা? না, ছোটবেলায় গরু ছাগলের হাট বললে তো প্রথমে গরু দেখার আগে যেটি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে হাটের মধ্যে গেলে প্রথমে যেটা মনে হয় যে না পানি দিয়ে ভিজিয়েছে হয়তো, ওইটার যে কাদা পানির যে একটা সুন্দর স্মেল বের হয়, আমাদের তো আসলে ঘুরে ঘিরে ওইটাই আসতে হবে, আসে তাই। ওইটার কিন্তু আলাদা বিষয় ছিল, ওইটা যে একরকম ভালো লাগতো, ওইটা আসক্তি একটা কেমন যেন। এরপর হচ্ছে কি হ্যাঁ গায়ে লাগলো কাদা, তারপরে ফাইন, তারপরে হচ্ছে দেখা টাকা তো অবশ্যই আছে। এবং ওই যে সবাই নিয়ে যায় না হাটে যেতে যেতে জিজ্ঞেস করে কত দেখলেন এটা, এখন বাবাও জিজ্ঞেস করছে, বড় ভাই জিজ্ঞেস করছে, তারাও উত্তর দিচ্ছে, ধৈর্য ধরে জিজ্ঞেস বলে হ্যাঁ 5700 বলতে বলতে যায় না। তো এইটা খুবই মজার, এবং এটা একটু যাওয়ার জন্য অনেক ভালো ছিল, যে যেতেই হবে, না গেলে হতো না। সো ওই হাটের কথা তো মনেই পড়ে। এরপরে তো পালা আকাশ ভাই, আপনার গরুর হাট এই কেন্দ্রিক। সবসময় কম্পারিজম আসে আমেরিকা বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে আমাদের থাকা ছিল, তো গরুর হাটে আমাদেরকে আসলে অ্যালাউ ছিল না। বাবা মা আমার খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করছে, আমার কাজের লোক সাধারণত যেত গরুর হাটে। আমরা ওই তো বাসায় অপেক্ষা করতাম কখন গরুটা আসবে। আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল, আমাদের তো মাইল এরিয়া ছিল, 4 কিলোমিটার দূরে গরুর হাট ছিল। তো আব্বা যেতেন সবসময়, যে আমরা আবার পছন্দ মতো তো ডাইরেক্ট তো বাবার সাথে কথা বলা ভেরি ডিফিকাল্ট ছিল। আমার বাবা খুব মানে ব্যবসায়ী ছিল, খুব রাগী টাইপের ছিল। যদি জিজ্ঞেস করতাম আব্বা এই গরু কিনেন, এটা ধমক দিত আগেই, ঠিক আছে, পরে উত্তর দিত গরু কি তোমার কথা মতো কিনবো। জিনিসটা এরকম আমাদের আসলে ফ্যামিলিতে জিনিসটা ছিল, বাবা যা বলবে ওই, যে আমরা একটা, এখন তো আমাদের ছেলে মেয়ে বলে দেয় যে আই ওয়ান্ট দিস, ওর মধ্যে আমাদের থাকতে হয়। তো বলতো জেগে থাকো, রাত্রি দেখতে পারবা। তো গরু আসতো, আমরা বলার চেষ্টা করতাম যেন গরুটার মালা থাকে। আমাদের ওই মালাটা খুব পছন্দের, মানে কপালে একটা হার থাক, মানে টিকলির মতো থাকতো, আর গলায় মালা, কারণ ওই মালাটা আমরা কোরবানি হয়ে যাওয়ার পরে আমরা ইউজ করবো, এটা আমাদের একটা ফিল থাকতো। ছোট গরু কিনলে তো মালা দিত না, বড় গরু কিনতাম, আমরা বুঝাইতাম যে বাবা তুমি অনেক বড় গরু, মানে মালাটা মেইন আর কি, মালাটা গরুর মালা আসলে পরেই তো আমরা বড় গরু দেখতে পারি। এটা ঠিক আছে, মালা মেইন, এটাই পাই। আসার পর হয়তো 1 সপ্তাহ আগে কিন্তু আমরা আবার ওই পুরো একটা সপ্তাহে ওই স্কুল থেকে আসার পরে গরুরে টেক কেয়ার করা। গরু যতই আপনি লাথি দিক আর ময়লা গায়ে লাগাক যাই লাগাক, আমাদের ওই গরুর সাথেই 7 দিন, মানে ঈদের দিন পর্যন্ত। বাট একটা স্মৃতি খুব যে একটা গরু কোরবানি দেবে, কিন্তু গরুটা আগে মানে তার গরুর চোখ দিয়ে পানি পড়তেছিল, ঠিক আছে, এইটা আমার এখনো খুব। তারপর থেকে আমি আর গরুর কোরবানিতে আমি ফিজিক্যালি যাই না বা করি না, মানে গরুটা কাঁদতেছিল যে তাকে মানে শেষ। কিন্তু আমাদের তো ওই নাই যে আমরা বলবো যে ওই যে সাহস নাই যে এই গরু কুরবানি দিয়েন না, কাঁদতেছে। আচ্ছা, কোরবানির যে আসল যে তাৎপর্য সেটা কিন্তু এখানেই। একটা গরু, একটা পশু যখন চোখ থেকে আপনার ফিল হচ্ছে, ওর চোখ থেকে পানি পড়ছে, আগামীকালকে সকালেই ওকে জবাই করা হবে, এই যে ভেতরের যে অনুভূতিটা, এটাই কিন্তু আসলে কোরবানির মূল তাৎপর্য। এখান থেকেই বলা হয়ে থাকে মনের পশুকে আমরা জবাই করি, যাতে আমরা আমাদের মনের যে খারাপ বিষয়গুলো আছে সেখান থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। ইমদাদুল হক মিলন, মানে 2জন অভিনেতাই মোটামুটি বলা যায়, 2জন অভিনেতার যে মধ্যে তুমি অসহায় একজন লেখককে হ্যাঁ, কিন্তু আমার কাছে তো মনে হয় অভিনেতা যারা, তাদের প্রকাশভঙ্গির থেকে সব থেকে বেশি ভালো প্রকাশভঙ্গি আপনি, কারণ আপনি লিখে দিবেন, তারা সেই অনুযায়ী প্রকাশ করবে। আমি একটা জিনিস অ্যাড করি মিলন ভাইয়ের এখানে একটু আমি আপত্তি জানাই, অভিনেতাদেরকে অভিনয় করার আইটেম তৈরি করে দেয় লেখকরা। আপনার যে উপাদানে অভিনয় করতে বলেন, এখানে কান্নার সিন থাকে, তখন অভিনয় কান্না, গুণটা আপনি। কিন্তু ঘটনাটা হচ্ছে কি জানো বাপে,
দুজন অভিনেতা, ওরা তো অভিনয় করে অভ্যস্ত, সিনেমা নাটক সর্বত্র আমরা এখানে কথা বলছে, সব করছে। আর লেখকরা তো মুখ চোরা লোক, ওদের সামনে লেখক কি করবে বলো? লেখক তাহলে আজকে অসহায়। আচ্ছা, লেখকের কাছ থেকেই আমি এই একই অনুভূতি জানতে চাইবো যে ছোটবেলার সেই পশুর হাট কিংবা পশু নিয়ে আসা সেই অনুভূতিগুলো কেমন? দেখো, আমাদের ছেলেবেলায়, আমি তো ওদের সবার তুলনায় আমি একটু বয়স্ক, তা আমার যে ছেলেবেলাটা দেখেছি তখন মানুষ অনেক দরিদ্র ছিল। হ্যাঁ, আমার হাতে ব্যানার আছে একটু, গ্রামের বেশিরভাগ, আমার হাতে ব্যানার আছে। আপনি বললেন যে আপনি বয়স্ক, কিন্তু দেখে কেউ বিশ্বাস করবেন, দর্শক আমার মিলন ভাই সবচেয়ে বেশি young। শোনো, দাড়ি পাকালেই বয়স। বাপ্পি আর মিলন ভাই একই রকম বয়স। আমরা দুজনে একই বয়স। আচ্ছা শোনো বাপি, তো আমি যে গ্রামটায় বাস করতাম, আমাদের চারপাশে অনেক দরিদ্র মানুষ ছিল। ধরো আমি নানা বাড়িতে থাকতাম, তারাও মধ্যবিত্ত একটা সময় অবস্থাপন্ন ছিল, পরে ধীরে ধীরে তারাও একটা ধরো নিম্ন মধ্যবিত্তের পর্যায়ে চলে গেছে। আমাদের বাড়িতে কখনো ওই ছেলেবেলায় একা একটি গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না। তো গ্রামে হতো কি, অথবা এখনো হয়তো ঢাকায় সর্বত্রই হয়, 5 জন 7 জন বা 3 জনে মিলে একটা গরু কিনে আমেরিকাতে হয়। ভাগে ভাগে সেই গরুটা কোরবানি দেওয়া হয়। হ্যাঁ, আকাশ ভাই তো বড় লোক মানুষ, বড় পরিবারে জন্মেছে, ও হয়তো এগুলো মালার জন্য অপেক্ষা করেছে, কিন্তু আমরা তো মালাই দেখিনি। তখনকার আমাদের ওই সময় করতে মালাই পরানো হতো না। হয়তো 7 জনে মিলে একটি গরু কিনে এনেছে, সেই গরুর দাম হয়তো 350 টাকা, একটা তাগড়া বিশাল গরু, একজন 50 টাকা করে দিয়ে শরিক হয়েছে। তো সেই গরু প্রফেশনাল কোনো কষাই নেই, নিজেরাই ওটাকে জবাই করছে, কোনো একটা বাড়িতে, মাতাব্বর বাড়িতে সেটা হচ্ছে। আমরা যারা যারা শরিক, তারা গিয়ে, তাদের বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে আছে, মহা আড়ম্বর নিয়ে গরু জবাই, হ্যাঁ, কিন্তু চামড়া ছাড়া, হ্যাঁ, শরীরটা তো বাসা থেকে বের হওয়ার সময় একদম ঘটি বাটি সব নিয়ে গেছে। তারপরে ধরো বিকেল হয়ে গেছে, সেই বিকেলের মধ্যে মাংসের স্তূপ জমে আছে, 7টা ভাগ করা হচ্ছে, কলিজাটাও 7 ভাগ, মগজও 7 ভাগ, সব কিছু 7 ভাগ। সেসব নিয়ে হয়তো আমাদের বড় যারা আছে, আমার মামা টামারা বা আমার আব্বা, ওটা 2-3 জনে ধরে ওই গামলায় করে, তারপর ধামাতে করে ওগুলো নিয়ে আসা হচ্ছে, আর মশলা বেটে রাখা হয়েছে, মানে মাটির চুলা জ্বলছে, লাকড়ি টাকড়ি রেডি, সেই রান্না চলছে। সেই সময় আমি আবার তোমার গ্রানে ফিরছি, ওই সময়ে গরুর মাংস তুমি ধুয়ে টুয়ে সবকিছু করে যখন রান্না চড়িয়েছ, সেই যে ঘ্রাণটা বেরোতো, এ অতুলনীয়। তখন মনে হয় খাওয়ার একটা ফিল চলে মনে আসতো। হচ্ছে সারা পৃথিবী মাতোয়ারা হয়ে গেছে। এই অনুভূতিটা আমার। আমরা ঘ্রাণ থেকে বের হতে পারছি না। আচ্ছা, ইমদাদুল হক মিলন ভাইয়ের ঘ্রাণ এবং ওই যে রান্নার, আমাদের ওই সেম সিস্টেমে গরুর ভাগের ইয়েটা, আমাদের আবার মানে রাখাল ফ্যামিলি, মানে আমাদের জমি জমা ছিল, তো অনেক সময় আমাদের নিজেদের গরু ইয়ে করতো, এনে জবাই করা হতো, যে এই বছর কোরবানি কিনবে না, আমরা ওইটারে তাজা টাজা করতো যে এই সামনের বছর এই গরু কোরবানি দিবে। তো ভাগ তো ওখানে আবার আমাদের সিস্টেম ছিল যে 3 ভাগের প্রথমে 2 ভাগ সরাই ফেলতে হতো। আমি এই জায়গাটা একটু মিস করে গেছি, মানে আমি তো বললাম যে 7 জনে মিলে একটা গরু কোরবানি, তার আগে আবার 3 ভাগ, ওইটা এনে ওটা কিন্তু আবার 3 ভাগ হতো। আমরা যে ভাগটুকু পেয়েছি ওটা আবার 3 ভাগ, ওটার 1 ভাগ দিতে হতো গরিব মানুষের, যারা এসে বাড়িতে দাঁড়িয়ে আছে তাদেরকে, পরের ভাগটি দিতে হতো কাছের আত্মীয় স্বজন, 40 জন বা 50টা ফ্যামিলি মিলে। তারপরে যেটুকু থাকবে সেটুকু তোমার ভাগে, এবং সেটা রান্না হচ্ছে। এবং আমাদের আবার ওইখান থেকে প্রথমে 2 ভাগ করে ফেলতো, 2 ভাগ, 1 ভাগ হচ্ছে সমাজ মানে হচ্ছে আমাদের যে 40টা ফ্যামিলি গরিব বা ইয়ে, তাদের একটা হকই থাকতো যে ওকে মিয়া বাড়িতে আজকে গরু জবাই হবে কয়টা। আমরা 4 চাচা ছিলাম, হয়তো 4টা বা 5টা এরকম আমাদের সমাজে গরু জবাই হতো। যে তো ওই 5টা গরু আবার 40টা ফ্যামিলিকে ডিস্ট্রিবিউট করতে হতো আগে। 3 ভাগের পুরা 1 ভাগ, ওই আবার ওইটা 1 ভাগ আবার 40 ভাগে দিয়ে দিতে হইতো, সমান কোনো ইয়ে নাই। হ্যাঁ, ওই সময় তো এগুলো খুবই আমরা দারুণ ভাবে মেইনটেইন করা হতো। আমরা যখন ছোট ছিলাম বলতাম যে আমরা একটা গরু দিলাম, ওরাই তো বেশি ভাগ পাইল, এরকম আমাদের শিশু বয়সে তো মনে হতো, কারণ আমরা তো তখন এগুলো আমরা দিয়ে দিচ্ছি কেন, সবই দিয়ে দিলাম, তাহলে আমাদের ভাগে কাজ করে এতগুলা মাংস পাচ্ছে, কিন্তু ও 40 ভাগের, আমাদেরটা থেকে 40 ভাগ হইছে, মিলন ভাইয়ের 40টা, আপনার 40, দেখা যাচ্ছে আমাদের চেয়ে ওরা বেশি ভাগ পাচ্ছে, কারণ ওই ফ্যামিলিতে যতগুলো গরু হবে সবার থেকে ওরা সমান ওই ভাগটা। এটাই হচ্ছে স্যাক্রিফাইসের একটা সুন্দর উদাহরণ। এবং আমরা শিশু বয়স থেকে যে নিজেরা
স্যাক্রিফাইস করে, শিখে এসেছে। এইটা ওই বাবা মা করে দিয়েছে। বাপি কিন্তু কোরবানির বেসিক ফিলসফিটা বলে দিয়েছে যে তুমি তোমার ভেতরকার পশুকে কোরবানি করো। Exactly. এটাই তো উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এবং সেখান থেকে যেটা হলো যে তারপরে ডিস্ট্রিবিউশন, তোমার চারপাশের মানুষ, দিয়ে আসো। তোমার সমাজের মানুষের, যে আকাশ ভাই যেটা বললেন, তোমার সমাজের মানুষ প্রত্যেককে তুমি মাংসটা খাওয়াবে। তার মানে এটাও একটা অনেক বড় ফিলসফি যে তুমি আনন্দটা সবাইকে নিয়ে করবে, সুখাদ্যটা সবাইকে নিয়ে খাবে। সেই ভাগাভাগি করাটা, যে আনন্দ ভাগ করে নাও। ওকে, সেটা। তো এখন এই পর্যায়ে এসে আমরা যখন সেই স্মৃতিচারণ করছি, সেই গ্রামীণ কোনো বাড়ির উঠোনে একটা গরু জবাই হচ্ছে এবং সেখানে অনেক পুরা 7টা পরিবার একত্রিত হয়েছে, তো আমাদের প্রজন্ম তো হয়তো সেই জায়গাটায় এখন নাই, নিজেদের ঘরেই পশু আসছে অথবা পুরো মাংস চলে আসলো, এটা কয় ভাগ হবে, কি হবে, কে কতটুকু পাবে জানেই না ওরা। জানি না। তো সেই যে কোরবানির যে স্যাক্রিফাইস বা আমাদের ত্যাগের যে নিদর্শন, সেটা কি আমরা আমাদের প্রজন্মকে দিতে পারছি? দিতে আমরা বোধহয় কিছুটা পারছি। আমি খুব আশাবাদী মানুষ বাপি, আমি আশাবাদী মানুষ এই জন্য যে তুমি দেখবে যে তোমার পরিবারে বাচ্চা কাচ্চারা আছে, যখনই ঈদের সময়টা আসবে বাচ্চারা তোমাকে বলে দেবে, আকাশ ভাই কিন্তু ঘটনাটা বলছেন যে আমাদের ছেলেমেয়েরা বলে দেয় যে এই রকমের গরু কেন। এখনো কিন্তু বাচ্চাদের মধ্যে ওইটা আছে, আমি কিন্তু লক্ষ্য করি এটা। তারা তাদের চয়েসটা দেয়, কিন্তু হয়তো পুরো ব্যাপারটা তারা বুঝে উঠতে পারে না। এখন আবার আমি এর একটু অন্য দিকেও যাই। এখন না, গত অনেক বছর ধরে আমি লক্ষ্য করি যে আমরা অনেকেই কোরবানির মূল জিনিসটাকে মাথায় রাখি না। যেমন আমরা একটা গরু জবাই করে প্রথমে বড় রানটা মেয়ের জামাই বাড়িতে পাঠাই দিই, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। তৈরি আছে। খাসি দেখা যাচ্ছে একটা অর্ধেকটা খাসি বোনের কিনে বাসায় পাঠিয়ে দিয়ে দিল, দিচ্ছে। হ্যাঁ। কিন্তু যদি প্রকৃত নিয়ম অনুযায়ী যাও, তুমি ওটাকে জবাই করবে, 3টা ভাগ করবে, সে যেভাবে বলে দিল, তুমি তোমার ভাগে যেটা পাবে ওখান থেকে তুমি শুধু তোমার মেয়েকে, তোমার বাচ্চাদেরকে, এবং তখন তুমি পাবে। সেই এক ভাগ এবং থেকে। আকাশ ভাই যে প্রসঙ্গটা বললেন যে এমন আছে যে একটা পুরো আস্তরান মেয়ের বাড়ি পারে দিচ্ছে, সরে দিয়ে হ্যাঁ, দিচ্ছে, দিচ্ছে তো। কিন্তু জানি না। হ্যাঁ, একটা সময় ছিল, ওই সময় হচ্ছে যেটি আপনারা বললেন যে কলিজাটা পর্যন্ত 7 ভাগ হচ্ছে, হ্যাঁ, তার মানে কোথাও এক টুকরো মাংস এদিক সেদিক না, হবে না। আমাদের পাও ভাগ করতে হতো। আমরা পাইতাম হয়তো পুরো গরু দিলে একটা পাপ আমরা পাইতাম। হ্যাঁ, ওই ভাগটা ওইভাবেই হতো। এইভাবে হতো। তো আকাশ ভাই, ইমদাদুল হক মিলন ভাই যেটি বললেন যে তিনি খুব আশাবাদী মানুষ, তো আশাবাদী আমরাও নিরাশ হতে চাই না। তো আপনি তো দীর্ঘ সময় ধরে প্রবাসে আছেন, তো আপনার কাছে কি মনে হয় এখানকার কোরবানির বাস্তবতা? আমি দীর্ঘ সময় আসলে না, কারণ 10 বছর আমেরিকাতে দীর্ঘ সময় না, তাও 1 দশক। 1 দশক 11 বছর হয়েছে। তো আপনার বাস্তবতা কি বলে, আমাদের আমার এখানকার প্রজন্ম তো- কিভাবে বেড়ে উঠছে বা কোরবানির যে মাহাত্ম্য তারা কতটা নিতে পারছে, আমরা দিতে এখানে পারছি? আপনি আসলে মিলন ভাই বা সাচ্চু ভাই যেটা বললেন যে প্রবাসে কোরবানি নিয়ে আসলে এরকম কোনো ফিলিংস নাই। এর মেইন কারণটা হচ্ছে যে স্টোরগুলোতে সাধারণত কোরবানির ভাগ দেয় 90%। মনে করেন যে আপনি যে দোকানগুলো আছে গ্রোসারি বা সুপার শপ, ওদেরকে বলে দেন যে ওকে মিলন ভাইয়ের 1 ভাগ রাখেন, আকাশ ভাইয়ের 1 ভাগ রাখেন, সাচ্চু ভাইয়ের 1 ভাগ রাখেন। তো ওরা ওই পুরোটা কি করে আমরা দেখি না, হাইড অ্যান্ড সিক থাকে, রাত্রে 1 ভাগের যতটুকু মাংস, শুধু মাংসটা দিয়ে যায়, কেউ রান্না করে কেউ রান্না করেও না বা কতটুকু করে, এরকম না যে আপনার মাংসটা নিয়ে অনেক এক্সাইটেডমেন্ট। আমি একদম ট্রু কথা বলতেছি যে যেটা সাচ্চু ভাইয়ের এক্সাইটমেন্ট ছিল, মিলন ভাইয়ের এক্সাইটমেন্ট ছিল যে বা আমি তো এখানে সবচেয়ে ছোট, আমাদের মধ্যে যেটা ছিল। এখন হয়েছে যে আমার কুরবানির কথাটা যদি আমি বলি যে আমার ম্যাক্সিমাম টাইমে এখানে, কারণ আমার কোরবানি হচ্ছে, আমি ছায়াতল নামে একটা সংগঠনের সাথে জড়িত বাংলাদেশে, ওখানে প্রায় 250 ছেলে মেয়েরা আমার সব টেক কেয়ার করতে হয়। গরু 2টা গরুতেও হবে না, আমাকে বললো যে, তো ওখানে হচ্ছে আমার একটা বড় কোরবানির অংশ চলে যায়। আমার মা থাকেন গ্রামে, তো বাবার যেহেতু ঐতিহ্য, ওই যে বললেন না যে ঐতিহ্য ধরে রাখতে হবে, ঠিক আছে, মা একা একটা গরু সে কোরবানি দেবে কি, তার ওই লাইন ধরে যে বাবার আগের যে সিস্টেম ছিল ওই সিস্টেম আজ পর্যন্ত মা ক্যারি করতেছেন। তো ওখানে আমার একটা গরু কিনে দিতে হয়েছে, ছায়ানটের 2টা গরু কিনে দিতে হবে। তারপর হচ্ছে যে ঢাকাতে আমাকে দিতে হয়। আর এখানে আমার আরো একটা বড় ফ্যামিলি হচ্ছে, আমাদের ডেকে প্রায় 500 মেম্বার আছেন, বয়স্ক বাবা মা আছে। তো ওরা সবসময়
রেগুলার নর্মাল রান্না খায়। কুরবানি ঈদে আমি যেটা কুরবানি দেই ওই পুরোটা আমি চেষ্টা করি যে ওখানে রান্না করে তাদের খাওয়ানোর জন্য। এটা আমার ওয়াইফেরই, সে এক্সাইটেড আছে যে গরু আসবে, ও পুরোটা রান্না করে দিয়ে দিবে। আচ্ছা এই হচ্ছে আপনার কোরবানির ইয়ে। আর আপনি এখানে বড় জিনিস হচ্ছে ভাগ করে আপনি কাকে দিবেন। পাশের বাসায় হলে আপনাকে চিনে না, এবং পাশের আবার বাসায় মনে যে করেন রাশেদ বাপ্পির মাংস দিলে রাশেদ বাপ্পি আবার মাইন্ড করবে, আমার মনে হয় গরিব হিসেবে মাংস পাঠিয়ে দিচ্ছে, নিতে চায় না। এটা ট্রু, এই প্রবণতা আছে, হ্যাঁ। এই প্রবণতা আছে। দেখা যায় যে কেউ কারোর সাথে এরকম মানে এত কমিউনিটিতে, নিউ ইয়র্কে যদি আপনি বলেন এত হিংসা বিদ্বেষ রেষারেষি, তো আপনি মানে ফেড আপ হয়ে যাবেন। আমাকে একজন বলছিল, আপনাদের একজন অনেক বড় সাংবাদিক আমেরিকাতে আসছে, তো বলছে ভাই আপনি এখানে হিরো হয়ে নামলেন না, অনেক বিদেশ থেকে আসছেন বড় সাংবাদিক, আপনি যখন এখান থেকে কাজ শুরু করবেন একসময় দেখবেন আপনি জিরো হয়ে বের হয়েছেন। এইটা হলো নিউ ইয়র্ক, দিস ইজ ট্রু স্টোরি। তো এখানে সবাই নিজেরে নিয়ে ভাবে। সবাই নিজেকে আমি একটু ডিফার করতে চাই যদি আমার সময়টা না, না, আমি আপনাকে তো অবশ্যই গত বছর আমার যেটা হয়েছিল সেটা আমাদের ফ্লোরিডাতে ট্যাম্পাতে যেটা হয়েছিল যে বাঙালি কমিউনিটির মধ্যে একজনের নেতৃত্বে, মহিউদ্দিন চৌধুরী, ওনার নেতৃত্বে আমরা এরকম স্বাদ ভাগার জন্য একত্র হলাম। এবং যেটা হলো সেটা হচ্ছে গরুর ছবি দেখতে পারলাম, মানে যে দেখতে গেলে অনেক দূরে যেতে হবে। তো সেখান থেকে আমি শুনেছি যে তখন আগের গরু হচ্ছে ফায়ার করে তারপরে ঘরেটার ইত্যাদি। তো আমরা ওখানে গরু নিয়ে এসে একটা ফার্ম হাউসে রাখা হলে সেখানে আমরা সবাই গেলাম। সেখানে জবাইয়ের পরে সেখানে মাংস কাটাকাটি যেটা বাংলাদেশে যেরকম সেরকম করে আসলো। এবার হয়তো আপনি যেটা বলেন স্টোরে, সেটা স্বাদ বোধহয় এবার নিব আমি আসলে যে ভাবছি যে তাহলে স্টোরের দিকে যাই, মুসলিম একটা স্টোর আছে সেখানে যাও। তবে যেটা আমি দেখেছি মিলন ভাই, অবাক কাণ্ড, যে যেই ভাগগুলো আমরা সংকটে থাকা বা অন্যদের হক যেখানটা আছে তাদের পরিমাণ মাংস দিয়ে তো কয়েক হাজার টন, যেটা আপনার সাউথ আফ্রিকা পাঠিয়ে দেয় বা অন্যান্য দেশ পাঠিয়ে দেয় বা মসজিদে রাখা হয়। এখানে যারা যারা আছেন মানে মুসলিম ধর্মের মধ্যে অনেক কাছে সঙ্গতি নেই তাদের, এবং তারা আমাদের বাংলাদেশের না অন্য দেশেরই, এরা অনেক এসে আমাদের সেলাই মসজিদে এসে তারা থাকেন এবং বিকেলে নিয়ে যায়। এরপরে যেটা হয় সেটা প্রিজার্ভ করে আফ্রিকাতে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা খুব ভালো একটা দৃষ্টি। না, এটা ভালো জিনিস। আমি আসলে এটা জানতাম না। এটা করে আমাদের ওখানে ফ্লোরিডাতে ট্যাম্পাতে এটা করে, এখানে হয়তো করে, বাট আমি হয়তো এটার সাথে কিন্তু আপনি যেটা বললেন না ওই ইয়েতে হবে, আমি এবার হয়তো সম্ভবত যখন একটা জিনিস হচ্ছে যে স্টোর, একটা অ্যারাবিয়ান স্টোর আছে সেখানটা হচ্ছে আমাদের যে কুরবানিটা এবার হবে সেটা হচ্ছে আমার একজন ভাই আছেন, উনি হেল্প করে সবসময় করবেন। উনি 4টার সময় চলে যাবে ফার্মে, যা সিরিয়াল নম্বর হয়তো ওনার 100 পড়বে, উনি ওখানে থাকবেন, জবাই করবেন, আবার র মাংসটা নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে এখানে সাইজ করবে না, আমাদের অফিস বাসায় রেখে দিবে পিছনে। বাসায় তখন আমরা আবার ওখানে 3 ভাগ করে অ্যাটলিস্ট যে প্রপারলি, যে কিন্তু ওই 1 ভাগ গরিব মানুষ দেওয়ার মতো তো এখানে নাই। আচ্ছা, তখন আমরা নিজেরাই ওইটা মনে করেন আমাদের অফিস বা দিস এন্ড দ্যাট হাবিজাবি ওইটা আমরা ডিস্ট্রিবিউট করি। তবে এখানে কিন্তু কিছু ইউনিসেফ বা আপনার রেড ক্রিসেন্ট এরা কেউ আছে যারা কালেক্ট করে, আপনি যোগাযোগ করে দেখতে পারেন, বা যারা দর্শক শুনছে তারা, এটিভি দর্শক যারা দেখছে তারাও এটা দেখতে পারেন, যেটা খোঁজ নিলে পাওয়া যায়। এটিভি USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।